এবং আগামী 25 তারিখ আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আবার আসছেন আমডাঙ্গায়। এসে গেছেন আগে একদিন সন্তোষপুর থেকে দত্তপুকুর মিছিল করেছেন, আবার আসছেন এবার আমডাঙ্গায় মিছিল হবে। আগের দিন পুলিশ আমাদের কথা থার্ড হবে, থার্ড 3 নাম্বার পজিশনে আসবে আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস, সেইটাকে মাথায় রেখে হামলা মামলার কথা ভাববেন। এবং আমি শুনছিলাম আমাদের পথসভা শুনে আওয়াল সিদ্ধি চৌমাথায় তৃণমূল কিছু জন জড়ো হয়েছে এবং সেখানে তারা আলোচনা করছে যে তারা এখানে আসবে ঝামেলা করতে। তো এই তৃণমূলদের উদ্দেশ্যে কাসেম সিদ্দিকী, যিনি তৃণমূলের প্রার্থী বর্তমানে, তিনি বলে গিয়েছেন, সেই বক্তব্যটাই তাদের উদ্দেশ্যে শুনিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। সব মানুষগুলো মরে গেলে জানাজা করবে, তৃণমূল নেতাদের জানাজা পড়তে বারণ করেছেন তৃণমূলের বর্তমান প্রার্থী। তাই যারা মারতে আসবেন ভাবছেন, পথসভায় আসবেন ভাবছেন, ঝামেলা তৈরি করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জানাজা কে পড়াবে সেইটা আগে ঠিক করুন। কাসেম সিদ্দিকী জানাজা পড়াবে নাকি আপনাদের লাশটা নবান্নে ফেলে দিয়ে আসা হবে সেইটা আগে ঠিক করুন। তারপর আইএসএফ কর্মীদের, বামফ্রন্টের কর্মীদের মারার কথা ভাববেন। এটা 2021 সাল নয়, এটা 2026 সাল। প্রত্যেকটা ইঞ্চিতে লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আমডাঙ্গায় আইএসএফ জিতছে, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি জিতছেন। আমডাঙ্গার প্রত্যেকটা মানুষ এটা জেনে গিয়েছে। তৃণমূলের হামলায়, তৃণমূলের মামলায় এই রায় পাল্টাবে না। সাধারণ মানুষ আইএসএফ এর পক্ষে রয়েছে এবং আগামী 29 তারিখ সেই রায় এবং আগামী 4 তারিখ যখন বেরোবে ফলাফল, তখন আপনারা দেখতে পাবেন। এত বড় উনি দাদাও বলার সময় বলছিলেন যে উনি পীরজাদা, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। আমি তার উদ্দেশ্যে কিছু বলতে চাই না, কিন্তু তিনি যেভাবে মিথ্যাচার করছেন, যেভাবে অসত্য কথা বলছেন, এবং সবচেয়ে বড় কথা আমরা জানতে পেরেছি, আপনারা জানেন যিনি প্রার্থী হন তাকে কোর্টের এফিডেভিট জমা দিতে হয় মনোনয়ন পত্রের সঙ্গে। আমরা জানতে পেরেছি উনি, ওনার যতগুলো মামলা রয়েছে ওনার নামে, এই তৃণমূল সরকারি ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। উনি তার মধ্যে 2টো মামলা গোপন করে গেছেন, যার এফআইআর কপি আমাদের কাছে রয়েছে। জাঙ্গিপাড়া থানা, উনি যে থানার বাসিন্দা, সেই জাঙ্গিপাড়া থানার দুটো এফআইআর উনি ওনার এফিডেভিট কপিতে উল্লেখ করেননি। যেমন উনি ওনার ইনকামের সোর্স উল্লেখ করেননি, কিন্তু উনি 24-25 অর্থবর্ষে ইনকাম ট্যাক্স দিয়েছেন, ফাইল করেছেন, অথচ ইনকাম সোর্স উনি দেখাননি। আমরা আজকে আরো স্যারের কাছে অবজেকশন দিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে শাসকের পক্ষে কাজ করার একটা প্রবণতা রয়েছে এই সমস্ত সরকারি আধিকারিকদের, তারা আমাদের কথা শোনেননি। আমরা যেখানে যা জানানোর জানিয়েছি, আমরা আগামী দিনেও জানাবো। তৃণমূল কংগ্রেসকে বলবো, যারা মারতে আসার কথা ভাবছেন, যারা হামলা করার কথা ভাবছেন, তারা সাবধান হয়ে যান। কারণ আমডাঙ্গায় কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। জিততে পারবে না তো অনেক পরের কথা, থার্ড হবে, থার্ড 3 নাম্বার পজিশনে আসবে আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস, সেইটাকে মাথায় রেখে হামলা মামলার কথা ভাববেন। এবং আমি আশা করব আমডাঙ্গার প্রশাসনের কাছে যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন। আজকে আমাদের আমডাঙ্গার প্রথম পথসভা, নির্বাচনী পথসভা, আগামীকাল রামপুর হাটে পথসভা রয়েছে সাধনপুর পঞ্চায়েতে, সেখানে আরো বড় জমায়েত হবে এবং যত দিন যাবে তত বেশি এই লাইন দীর্ঘ হবে, তত বড় হবে এই জমায়েতগুলো, পথসভাগুলো জনসভার রূপ নেবে। এবং আগামী 25 তারিখ আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আবার আসছেন আমডাঙ্গায়। এসে গেছেন আগে একদিন সন্তোষপুর থেকে দত্তপুকুর মিছিল করেছেন, আবার আসছেন এবার আমডাঙ্গায় মিছিল হবে। আগের দিন পুলিশ আমাদেরকে মিছিল করতে দেয়নি, আমাদেরকে পারমিশন দেয়নি, কিছু বিচ্ছিরি কারণ দেখিয়ে তারা আমাদের পারমিশনকে ক্যান্সেল করেছেন, আমার নামে মামলা দিয়েছেন আমডাঙ্গা থানায়, দত্তপুকুর থানায়। কিন্তু যে মিছিল হয়েছে সেই মিছিল তারা মামলা দিয়ে আটকাতে পারেননি, বরং তৃণমূলের ঘুম উড়িয়ে দেওয়ার মিছিল হয়েছে। আর আগামী 25 তারিখের পর তৃণমূলকে আর বাইরে বেরোতে দেখবেন না। যে মিছিল আমডাঙ্গায় হবে আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আমাদের বামফ্রন্টের নেতৃত্বে যে মিছিল হবে, তারপর আর আমাদের যিনি তৃণমূলের প্রার্থী রয়েছেন এবং তৃণমূলের কোনো কর্মীকে আর রাস্তায় দেখা যাবে না। এই কথা বলে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ রাকেশ দাকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা জানেন
যে আবার একটা ভোট এসছে, আবার মমতা ব্যানার্জি একটা ভাওতাবাজির চেষ্টা করছে, আবার একটা ভাগাভাগির চেষ্টা করছে, আবার কিছু পরিকল্পনা নিয়ে আসছে, স্বাস্থ্যসাথী থেকে যুবসাথী এইসব দেখাচ্ছে। কিন্তু বন্ধু, আমি আপনাদের বলে দিই, আমার নিউ টাউনে বাড়ি, রাজারহাট নিউ টাউনের বাড়ি। ভাতা কখনো একটা রাজ্যে সুষ্ঠু সমাধান হতে পারে না। তার কারণ আমি যে সেক্টর 5-এ থাকি, সেই সেক্টর 5-এ যখন আমি ঘুম থেকে উঠি, হাজার হাজার মানুষের কলরব শুনি। সেখানে মানুষ কাজবাজ করে, যুব সমাজ কাজবাজ করে, আইটি সেক্টর যার ক্ষমতা আছে সে আইটি সেক্টরে ভালো পদে রয়েছে, যে একটু কম্পিউটার জানে সে একটু ভালো পদে রয়েছে, বিভিন্ন যে একটু কম পড়াশোনা জানে সে সুইপার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড করে তার জীবনযাপন করছে। এটা কার অবদান? এই লাল ঝান্ডার অবদান। বিমান বাসু বুঝতে পেরেছেন, যতু বাসু বুঝতে পেরেছিলেন যে ভাতা নয়, চাতা নয়, ওইসব দিয়ে এই রাজ্য চলতে পারে না। তার জন্য আইটি সেক্টর তৈরি করেছে। রাজারহাট নিউ টাউন, সেই রাজারহাট নিউ টাউনে আজ লক্ষ লক্ষ মানুষ কাজ করছে। কার অবদান? এই লাল ঝান্ডার অবদান। আর মমতা ব্যানার্জি আসছে কি? ভাতা। ভাতায় কখনো রাজ্য চলে? আজকে আমাদের যে মূল সোর্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোষাগার ভর্তি হচ্ছে কি দিয়ে জানেন? মদের টাকা দিয়ে। মদ। দিদি একচেলা বলছিলেন না যে আপনারা বেশি করে সিগারেট খান, গুটখা খান, মদ খান, তাহলে আপনার বেশি ইনকাম হবে। তো মদ দিয়ে একটা রাজ্য, একটা সরকার চলছে। আর এই যে ভাতা চালাচ্ছে, লক্ষ্মী ভান্ডার থেকে, যুবসাথী থেকে শুরু করে যে 1,500 থেকে দিচ্ছে, কারো মা বোনেদের 2,000 টাকা করে দিচ্ছে, কারো 1,500 টাকা দিচ্ছে। কিন্তু আমি এইসব মা বোনদের বলতে চাই, যদি লক্ষ্মী ভান্ডার নেন তাহলে বাড়িতে কিন্তু লক্ষ্মী ঢুকবে না। কেন? আপনার ছেলে MA পাস, আপনার ছেলে BA পাস, আর 1500 টাকা ভাতা নিচ্ছে। আর যখন আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন, বলছে ছেলে কি কাজ করে, বলছে ছেলে বেকার, যুবসাথী পায়। যুবসাথীতে কিন্তু কোনো মেয়ের বাবা ছেলেকে দেবে না, ছেলেকে মেয়ে তুলে দেবে না। তাই বন্ধু, মমতা ব্যানার্জি যুবসাথী ব্যবস্থা করেছে, মমতা ব্যানার্জি যুব স্বাস্থ্যসাথী ব্যবস্থা করেছে, মমতা ব্যানার্জি কন্যাশ্রী ব্যবস্থা করেছে। এমন দিন আসছে যে বেকার ছেলেরা রয়েছে, এইসব বেকার যে যুবরা রয়েছে, আমার মতন যুব যারা পড়াশোনা করছো, তাদেরকে বলছি, এই স্বাস্থ্যসাথী, যুবসাথী এই সিরিজ মধ্যে যদি থাকো, তাহলে আগামী দিন জীবন সাথী পাবে না। আর জীবন সাথী যদি পেতে হয়, তাহলে খাম চিহ্নে এবং কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিতে হবে। ভোট দিলে রাজ্যে কর্মসংস্থান হবে, আর সেই কর্মসংস্থানের মাধ্যমে মানুষের চাকরি হবে, বেকার যুবদের চাকরি হবে। বিশ্বজিৎকে জিতান, এই অঞ্চলের কর্মসংস্থান হবে। 15 বছর ক্ষমতা থাকার পরে মমতা ব্যানার্জি যে কর্মসংস্থান করতে পারেনি, 15 বছর ক্ষমতা থাকার পরেও মমতা ব্যানার্জি একটা আইটি সেক্টর করতে পারেনি। 15 বছর ক্ষমতায় থাকার পরেও একটা হেভি শিল্প এখানে আসতে পারেনি। 15 বছর ক্ষমতা থাকেও মানুষের উন্নয়ন করতে পারিনি। সেই মমতা ব্যানার্জিকে ছুঁড়ে খালে ফেলে দিতে হবে এবং খাম চিহ্নকে নিয়ে আসতে হবে। এখানকার যিনি প্রার্থী হয়েছে, শুনছি তারও লোক হচ্ছে না, দেবকে নিয়ে এসেছিলেন, ব্র্যান্ডের লোককে নিয়ে আসছেন, প্রতিকুর রহমানকে নিয়ে আসছেন। শুনে রাখুন, ওসব ব্র্যান্ড দিয়ে কাজ হবে না। আমাদের একটাই ব্র্যান্ড, তার নাম নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী ব্র্যান্ডে জিতবে আগামী দিন। আর এই 4 তারিখে তার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। ইনকলাবো জিন্দাবাদ, বিশ্বজিৎ জিন্দাবাদ, ISF জিন্দাবাদ। পূর্বরেশমি থেকে এখানে এসে আপনাকে কোনো উন্নয়ন দিতে পারবে না, পরিষেবা দিতে পারবে না। পূর্বরাশিতে আস্তে আস্তে তোর সময় কেটে যাবে। আর আমাদের বিশ্বজিৎ এখানেই থাকে, শীত গ্রীষ্ম বর্ষা বিশ্বজিৎটাই ভরসায় আমডাঙ্গে, সেই মাথায় রেখে আগামী দিন আপনারা ভোট দেবেন। বিশ্বজিৎটাকে আমরা দেখেছি যে কোনো প্রবলেম পড়লে, আমি একদিন বিশ্বজিৎটার বাড়িতে আছি, দেখলাম একজনের তার হয়তো মেয়ের প্রবলেম, গিয়ে বিশ্বজিৎটার কাছে গিয়ে বললো, বিশ্বজিৎ তার সঙ্গে সঙ্গে পর থেকে 1500 টাকা বের করে দিল। বললো ভাই আমার সমর্থ, আমার এইটুকু দিলাম, যদি লাগে তার বলিস আরো
ছাড়ো, তবু দরকার হয় আমি টাকা সুদে করে দেবো, কিন্তু তোর মেয়েকে সুস্থ কর। এই হলো বিশ্বজিৎ দাস। আর কোনোদিন এখানে আমডাঙ্গার বুকে পা দেয়নি, যাকে মানুষ আমডাঙ্গার মানুষ চেনে না ভালোভাবে, যে দেবকে নিয়ে এসে জনসভা ভরায়, তাকে আপনারা ভোট দেবেন না আপনার ঘরের ছেলে বিশ্বজিৎ দাকে ভোট দেবেন? এই কথা 4 তারিখে মাথায় রেখে, আর যেদিনকে ভোট আছে 29 তারিখে মাথায় রেখে আপনাদের ভোট দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম, কেন বিশ্বজিৎ দা এসছে, আরো বক্তা আছে, তারা বক্তব্য দেবে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ।